সেবার আলো সংগঠন অল্প দিনের মধ্যেই মানুষের হৃদয় ছুঁতে পেরেছে হাওড়া সাঁতরাগাছি থানার অন্তর্গত ২ নম্বর সুলতানপুরের সেবার আলো সংগঠন। কয়েক মাসেই বাজিমাত। এলাকায় যখন অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি ঘোড়া এমনকি অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, দুশ্চিন্তায় ভুগছিল সুলতানপুরের মানুষ। তারা কখনো ভাবেনি যে তাদের এলাকায় নিজস্ব একটা অ্যাম্বুলেন্স থাকবে। এমন সময় হঠাৎ করে সুলতানপুরের সেবার আলো সংগঠন সিদ্ধান্ত নেন মানুষের সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স তারা গ্রামবাসীকে উপহার দেবে। যেমন ভাবা তেমন কাজ। অ্যাম্বুলেন্স কেনা তো হলো, কিন্তু সমস্যা কি মিটল? না, সমস্যাই থেকে গেল। কি সমস্যা? ওই অ্যাম্বুলেন্স সমস্যা। কিছু সংখ্যক মানুষ আছে যারা চাইছে না এই সেবার আলো সংগঠনের তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সটি থাকুক এবং মানুষের সেবার কাজে লাগুক। পুরো বিষয়টি শুনবো কি বলছেন সেবার আলো সংগঠনের সম্পাদক শেখ মোবারক। সংগঠন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তো এই সংগঠন করে আমি মানুষের উপকার করার চেষ্টা করেছিলাম এবং কিছু মানুষকে, মহিলা পুরুষ, তাদেরকে সাথে করে নিয়ে আমি এই কাজ করছিলাম। কোনো বাচ্চাকে স্কুলে অ্যাডমিশান করানো, কাউকে রাত্রিরে চিকিৎসা করানো, এই ধরনের বহু রকমের আমি কাজ করছিলাম। তো করতে গিয়ে দেখা গেল যে আমাদের এই 8টা এরিয়া আছে, সেরকম 1 নম্বর সুলতানপুর আছে, 2 নম্বর সুলতানপুর আছে, হালদারপাড়া আছে, গোয়ালবাটি আছে, উনসানি আছে, পাটওয়ারি পাড়া আছে, এরকম 8টা এরিয়া আছে। কিন্তু আমাদের এই এরিয়াতে আজ পর্যন্ত, আমরা ছোটো থেকে বড়, আমার 34 বছর বয়স হয়ে গেছে, আমি দেখিনি যে আমাদের এরিয়ায় একটা অ্যাম্বুলেন্স আছে যে রাত্রিরে পরিষেবা দেবে। টোটোওয়ালাদের ডাকলে রাত্রিরে যেতে চায় না, কারোর চার্জ থাকে না, এই ধরনের বহু রকমের বাহানা থাকে। তো আমি দেখলাম যে না, তাহলে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন আছে। তো আমি একটা সংগঠনের মাধ্যম দিয়ে আমি কি করলাম, অ্যাম্বুলেন্স কেনার উদ্যোগ নিলাম। তো আমার কমিটির সকলের সবাই মত দিল যে হ্যাঁ আমরা কিনবো, চলুন আমরা একটা অ্যাম্বুলেন্স কেনা যায়। তো আমরা একটা অ্যাম্বুলেন্স খোঁজ করতে শুরু করলাম। তো আমরা প্রত্যেকটা হসপিটালের আমরা কাছে যেতাম, আমি যেতাম, রসিদারি লস্করও যেত। তো গিয়ে দেখতাম যে অ্যাম্বুলেন্সের গায়ে যে নাম্বারটা লেখা আছে, সেই নাম্বারে আমরা ফোন করে করে বলতাম দাদা অ্যাম্বুলেন্স কোথাও বিক্রি আছে বা কোনো জায়গায় আছে, এরকম সন্ধান দিন। তো এরকম সন্ধান পেতে পেতে আমরা ভাঙড়ে এক জায়গায় পেলাম। পাওয়ার পরে আমরা সেখানে গেলাম, গিয়ে দেখতে পেলাম যে একটা গাড়ি আছে যেটা 6000 কিলোমিটার চলেছে, কিন্তু গাড়িটা পড়ে আছে, গাড়িটার কন্ডিশান আছে পুরো নতুন। তো আমরা জিজ্ঞেস করলাম কত, বললো এটা 3 লাখ টাকার কমে তো আমি দেবো না, গাড়ির পুরো কাগজ A to Z আছে, গাড়ির 2 বছরের মধ্যে যদি কোনো টাকা খরচ হয় তার জন্যে আমরা সমস্ত কিছু করব, কাগজের নাম পাল্টি সব কিছু আমি করে দেবো, কিন্তু এই টাকাটাই লাগবে বলে আমরা কী করলাম, আমরা চলে আসলাম। আসবার পরে আমরা এখানে পরামর্শ করলাম। পরামর্শ করবার পরে আমার কমিটির সবাই আমাদের রায় দিয়েছিল, তাই তো সবাই রায় দিয়েছিল, তো সবাই রায় দিয়েছিল। সবাই রায় দেওয়ার পরে আমরা কী করলাম, ফের গেলাম, গিয়ে 30,000 টাকা দিয়ে বাইনামা করলাম। এখানে দেখুন এই বাইনামার কোর্ট পেপারের কাগজটা এখানে লেখা আছে, আপনারা দেখতে পারেন। এখানে যে বাইনামা হয়েছিল, সেই টাকাটা যে বাইনামা হয়েছিল, এই বাইনামাটা 3 লাখ টাকার গাড়ি, 30,000 টাকা বাইনামা করা হয়েছিল। বাইনামার পরে 2,70,000 টাকা বাকি ছিল। এইটা 10 দিনের মধ্যে, এই তারিখের মধ্যে না ফেরত দিলে গাড়িটা আর দেবে না আমাদেরকে। তো আমাদেরকে যখন এরকম বললো, আমরা টাকা জোগাড় করতে শুরু করলাম। শুরু করবার পরে দেখতে পেলাম যে আমরা টাকা পুরো জোগাড় করতে পারছি না। তখন কী করলাম, আমাদের কমিটিতে যতজন ছিল আমরা সমস্ত সদস্য মিলে আমরা কী করলাম, এই যে এটা মিটিং রেজুকেশন খাতা আছে, কারণ আমাদের কালেকশান হয়েছিল 1,24,000 টাকা। তাহলে 1,00,000 যদি 24,000 টাকা কালেকশন হয়, তাহলে বাকি টাকা আমাদের কোত্থেকে আসবে? তো আমরা খুব পেরেশানির মধ্যে থাকলাম যে আমাদের টাকাটা নষ্ট হয়ে যাবে। আমরা চারিদিকের বড় বড় ইনভেস্টারদেরকে ফোন করতে থাকি, তারা কিন্তু কোনো সাড়া দিতে চায় না। তো লাস্টেবেলা আমরা দেখতে পেলাম যে আমাদের যারা কমিটিতে আছে তারা সবাই মিলে বললো আমরা অর্থ ধার দেবো। তো যেরকম খলিলুল্লাহ 25,000 টাকা ধার দিয়েছে, কামরুদ্দিন কামরুদ্দিন টাকা ধার দিয়েছে 38,000 টাকা। আসলাম ভাই ওই রশিদার সাথে যে নিয়ে এসেছিলো 10,000 টাকা ধার দিয়েছিল। বাপি সাঁতরা দিয়েছিল 10,000 টাকা। শহীদুল ভাই দিয়েছিল 10,000 টাকা। আসাদ যে আমাদের ক্যাশিয়ার ছিল উনি দিয়েছে 10,000 টাকা। তারপরে আমার নিজস্ব টাকা চলে গেছে 60,000 টাকা। আরেকজন আছে তার টাকা গেছে 34,000 টাকা। তো আমরা এই টোটাল টাকাটাকে আমরা ধার হিসাবে নিই, যে আমাদের অ্যাম্বুলেন্সটা যখন চলে আসবে তখন কিন্তু মানুষ বুঝতে পারবে যে আমরা কাজ করছি, তখন ফের আমাদের সহযোগিতা করবে। আমরা আস্তে আস্তে কমিটির লোক, তো এই টাকাটাকে আমরা সবাই পরিশোধ করে দেবো। এখন সমস্যা হচ্ছে যে কিছু লোক আছে যারা আমাদেরকে চালানা পয়সা দেয়নি বা সেই এরিয়া থেকে আমরা চাঁদা তুলিনি, তারা বলছে যে এখন হিসাব নিকাশ এসব ঠিক নেই, এই অ্যাম্বুলেন্সটার দাম এত হতে পারে না। আমি তাদেরকে কোর্ট পেপার দেখাচ্ছি যে কোর্ট এগ্রিমেন্ট হয়েছে, কোর্ট নটারি হয়েছে, বলছে এসব আমরা মানি না, আমরা সেই ব্যক্তিটার কাছে যেতে চাই। তো সেই ব্যক্তিটার কাছে যেতে চাই, সেই ব্যক্তিটাকে আমি যখন ফোন করলাম, ফোন করার পরে উনি বললো দেখো আমার তো শরীর অসুস্থ আছে, আমি তখন আসতে পারবো না, তো আমি একটা ভিডিওর মাধ্যম দিয়ে বলে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা সবাইকে দেখিয়ে দিন। তো বলে উনি আমাকে একটা ভিডিও এখানে পাঠিয়েছে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে প্রেসকে দেবো।
আপনারা দেখবেন ওই ভিডিওটা উনি বলেছে যে আমি যা এগ্রিমেন্ট অনুযায়ী যা চুক্তিপত্র হয়েছিল টাকা হয়েছিল সেবার আলো সংগঠনের কাছ থেকে আমি পেয়ে গেছি বুঝে। কিন্তু এখন কিছু লোক আছে যারা চারানা পয়সা দিইনি, তারা কিন্তু প্রতিবাদ করছে যে হিসাব কোথা, একটা ট্রাস্টের হিসাব, একটা হিসাব কি একদম পুরো পুঙ্খানুপুঙ্খভাবে রয়েছে? একদম আমাদের কাছে পুরো হিসাব এখানে পুরো কোনখানোভাবে আমাদের এখানে কাগজের সব কিছু দেওয়া আছে। এখন অ্যাম্বুলেন্সের কন্ডিশন কী? অ্যাম্বুলেন্সের কন্ডিশন এটাই আছে যে অ্যাম্বুলেন্সটা তো আজকে বিগত 20 দিন হয়ে গেল একটা সমস্যা খারাপ হয়েছিল, সেই 20 দিনের মধ্যে বড় মানে থানাতে যে আমাদেরকে একটা ডাক করিয়েছিল, আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে থানা আমাদেরকে বলেছিল যে তোমরা নিজের মধ্যে সুষ্ঠুভাবে বসে মিটিয়ে নেবে। তো আমি একদিন কী করলাম, ওদেরকে ডেট দিলাম, তো ওরা একটা ডেট ফেল করে, দ্বিতীয় ডেট দিলাম, দ্বিতীয় ডেটও ফেল করে। আজকে আপনাদের সামনে, আপনারা সাংবাদিক এসছেন, আপনাদের সামনেও কিন্তু ওরা ডেট ফেল করে দিয়ে ফের একটা ডেট নিয়ে চলে গেল। এই ডেট নেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাম্বুলেন্সটাকে গিয়ে এখন দেখতে পারেন যে অ্যাম্বুলেন্সটার চাকা এত দূরের কথা, বডির মধ্যেও গাছ উঠে গেছে। তাহলে যে মানুষকে যে পরিষেবা দিচ্ছিল রাত্রিরে, আপনারা দেখতে পাবেন এএমপি নিউজে হয়তো দেখতে পাবেন যে এই এলাকার পুরো তদন্ত করেছিল উনি বলেছে, উনি তদন্ত করে দেখেছে যে আমি রাত্রিরে কতজনকে ফ্রিতে নিয়ে গেছি, রাত্রিরে কতজনকে 300 টাকায় নিয়ে গেছি, বা রাত্রিরে এরকম তারা আছে যার কোনো পয়সাই নেই অথচ পয়সা দিয়ে ভর্তি করেছি, গ্রামবাসী সাক্ষ্য দিয়েছে। ওই নিউজ চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পারেন। তো এই ধরনের আমি যখন কাজ করছি হয়তো কিছু লোকের কষ্ট হচ্ছে, কারণ তারা তো কোনো কাজ করে না, তারা কি করে না, তারা এই রকমই ধরনের পেরেশানি করে। আপনি কি বলবেন এই বিষয়ে? প্রশাসন কি বলবে? প্রশাসন বলতে চাইছে এটাই যে এটা একটা আছে, তোমরা একটা বসে গেছে, আজকেও আমি হিসাব দিতে বসেছিলাম, আজকেও ওরা ডেট নিয়ে চলে গেল। আগের দিনেও যে আমরা হিসাব দিতে বসছিলাম সেখানে 200 লোককে জমায়েত করেছিল, বাধ্য হয়ে আমাকে প্রশাসনকে ডাকতে হয়েছিল। তো এরকম তারা যখনই আমি হিসাব দিতে বসি তখনই দেখুন, আমি যদি ভুল থাকতাম আমি হিসাব দিতে বসতাম না, বা আমি এই প্রেস মেকারকে ডাকতাম না যে আমি হিসাব দেবো আসুন আপনারা। আমি যদি ভুল থাকতাম আমি বলতাম যে দাদা আমি অন্য জায়গায় যাচ্ছি, এখন আমার সময় হয়ে উঠবে না। আমি এখন চাইছি এটাই যে আমাদের যে অ্যাম্বুলেন্সটা আছে এই অ্যাম্বুলেন্সটাকে এখন ফের নতুন করে, এর যে চাকাটাকে নষ্ট হয়ে গেছে, একটা চাকা করেনি 2টো চাকা করেছে, যাতে একটা চাকা যদি করে একটা চাকাতে স্টেপনি লাগিয়ে নিয়ে যাবে, এই জন্য 2টো চাকাকে এরম করা হয়েছে। তো আমি জানি না যে এটা চলতে গিয়ে খারাপ হয়েছে না পাল্টে নিয়েছে, তো আমার ধারণা এটা পাল্টে নিয়েছে, কারণ একটা পেশেন্ট নিয়ে যেতে গিয়েই নিমতলাতে একটা চাকার এইভাবে নষ্ট হতে পারে না। ঠিক আছে, প্রশাসনের নজরে এনেছেন বিষয়টা? হ্যাঁ, পুলিশ প্রশাসনকে আমি আমাদের থানায় আমি পাঠিয়েছিলাম, তখন থানা বললে যে একটা ওই একই কথা যে আপনারা সুষ্ঠুভাবে বসে মিটিয়ে নিন। হ্যাঁ, আমি বলতে চাই একটাই চিজ যে একটা ট্রাস্ট, যে ট্রাস্টের রেজিস্ট্রেশন রয়েছে, সেই ট্রাস্টের একটা হিসাব নিকাশ একটা ক্লাব নেবে, ক্লাব, তাহলে কোর্ট আমাদের মহামান্য আদালত কোথায় গেল? আমাকে যে এই মানে প্রত্যেক বছরে যে অডিট জমা দিতে হবে, তাহলে মহামান্যকে আদালতকে অডিট না জমা দিয়ে তো তাহলে আমাকে ক্লাবকে জমা দিলেই ফায়দা হবে, হ্যাঁ কি না? কারণ আমার তো প্রবলেম ক্রিয়েট করছে ক্লাব, মহামান্য আদালত তো করছে না, বা কোনো প্রশাসন তো করছে না, আমাকে করছে কে? ক্লাব করছে। তাহলে আমাকে অডিট মনে হচ্ছে এখানে না জমা দিয়ে আমাকে ক্লাবে জমা দেওয়া দরকার আছে। এটা হচ্ছে এখন তো বলে গেল আপনাদের সামনেই ক্লাব, যেহেতু আপনারা সবাই সাক্ষী রয়েছেন যে নবীন সংঘ ক্লাব বলা হয় ওটাকে, কিন্তু আদৌ নবীন সংঘ ক্লাবের সেক্রেটারি কিন্তু আমাকে একবারও বলেনি এটা। এখন যারা প্রতিবাদ করছে ওটা হচ্ছে একটা শেখপাড়ার ক্লাব, হ্যাঁ, যে ক্লাবের যারা প্রতিবাদ করেছিল, হ্যাঁ, যেরকম হচ্ছে জসিম প্রতিবাদ করেছিল, তারপরে রশিদ আলী লস্কর প্রতিবাদ করেছিল, হাজি বাদশাহ সাহেব প্রতিবাদ করেছিল, বাপিদা প্রতিবাদ করেছিল, রাজু প্রতিবাদ করেছিল। আমি যে কজনের নাম বলছি এরা কিন্তু 2টো টাকা কিন্তু হয়তো সহযোগিতা করেনি ওই অ্যাম্বুলেন্সে, বা 2টো টাকা কোনোদিন চাঁদা আমাকে নিয়ে গিয়ে তোলায়নি। এনাদের ক্লাবে আমি চিঠি দিয়েছিলাম, সেই চিঠি রিসিভও আমার কাছে আছে, আপনি দেখতে পারেন। এনারা কিন্তু ক্লাবে আমি যখন সহযোগিতা চেয়েছিলাম কিন্তু এনারা সহযোগিতার হাতও বাড়ায়নি। ওরা কি চাইছে? ক্লাবের ছেলেরা কি চাইছে? ওরা চাইছে যে তোমার হিসাব গন্ডগোল আছে। তাতে ক্লাবের কি আছে? তোমার সংগঠন তো আলাদা, একদম, কিন্তু আমার এই কমিটি বা আমার বোর্ড কমিটি এখনো পর্যন্ত কেউ বলিনি যে দাদা তোমার হিসাব গন্ডগোল আছে বা আমরা বুঝতে পারছি না, আমাদেরকে বুঝিয়ে দাও। অ্যাম্বুলেন্সটা ওই জায়গায় কেন পড়ে রয়েছে? অ্যাম্বুলেন্সটা ওই জায়গায় পড়ে আছে। ওরা যেদিনকে হিসাব দিতে গিয়েছিলাম ওরা একটা প্রতিবাদ করেছিল, সে প্রতিবাদ করার পরে কিছু লোক যখন ওখানে জমায়েত হয় তখন আমাদের থানার কিছু অফিসার ওখানে গিয়ে প্রতিবাদকে আটকাওয়ার পরে ওদের একটাই কথা ছিল যে অ্যাম্বুলেন্স অফিসের সামনে এখানেই থাকবে। তো সেই জন্য ওখানটা একটা অফিস আছে আমার, সেই জন্য অফিসের সামনেতেই অ্যাম্বুলেন্সটা রাখা আছে। কিন্তু আজকে অ্যাম্বুলেন্সের চাকা পাল্টে দিয়েছে, কালকে জানি না হয়তো অ্যাম্বুলেন্সের ইঞ্জিন পাল্টে দিতে পারে, তারপরে একদিন বলবে ওখানে যে বেকার অ্যাম্বুলেন্স কিনেছে। আপনার কাছে একদিন রাখার পরে কিন্তু চাকা চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে 1 মাস ছিল, 13টা পেশেন্ট নিয়ে গেছি, কিছু হয়নি গাড়ির আমার।
কিন্তু আপনাদের কাছে একবার গেছে, বললো গোয়ালবাড়ি থেকে নিমতলা যেতে 1/2 কিলোমিটার লাগে, বললো অতক্ষণের মধ্যে চাকার তার বেরিয়ে গেছে। আপনার নামটা বলুন আর কি। আমার নাম হচ্ছে এসকে মোবারক, আমি সেবার আলো সংগঠনের সেক্রেটারি অ্যান্ড সেটেলার। এই তো গেল মুবারকের কথা। এবার শুনুন গ্রামবাসীরা কি বলছে। देखिए दादा, हम लोग का यहाँ ना थोड़ा गाड़ी रास्ता में थोड़ा ट्रबल है, ठीक है। हम लोग का थोड़ा अंदर पड़ जाता है ना एरिया, तो 17 2 नंबर सुल्तानपुर बहुत पीछे पड़ जाता है। इसके लिए हम लोग का एक एम्बुलेंस भी यहाँ नहीं है, ठीक है। इस एम्बुलेंस को यहाँ रखना बहुत ज़रूरी है, ठीक है। हम सबसे विनती कर रहे हैं कि सब मिल के हाथ बैठाएं और सब मिल के मोहब्बत दें, ठीक है। यहाँ पर ही हम लोग का कुछ प्रॉब्लम है। बहुत सब पेशेंट ऐसा है कि गाड़ी रात बिहार में खोजता है तो मिलता नहीं है, ठीक है। ये गाड़ी गली हम लोग को बहुत सुविधा किया है मुबारक भाई ने, ठीक है। और यू चैनल में जो किया ना बहुत अच्छा किया, यूट्यूब में मुबारक भाई जो एम्बुलेंस किया ना बहुत अच्छा किया है। ये ज़रूरी था मोहल्ला में करना, ठीक है। इसके लिए हम क्षमता कर रहे हैं कि पाड़ा में हर टाइम गाड़ी लगा रहे और हम लोग को जो भी ऑफिसर हो आवाम को वो परेशानी को हम लोग हल करेगा। हाँ, ডাকলে হাঁকলে মোবারকদারকে পাওয়া যায়। এবারে একটু দেখছি গাড়িটা তো লাগিয়েছে, এবারে লাগাবার পরে কাজটা কি হচ্ছে পরে আবার আমরা করবো। এমনি তো গাড়ি আছে পাড়ার মধ্যে, ডাকলে আসে, ঠিক আছে। ডাকলে আসে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দরকার তো অনেক। এই রাত্রে 1টার সময় 2টোর সময় আমি টোটো খুঁজছি, পাওয়া যাচ্ছে না। একটা পেশেন্টের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, সেই জায়গায় একটা অ্যাম্বুলেন্স হলে আমি মোবারকদাকে ফোন করলে গাড়িটা সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবে। এবারে আমার 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে ড্রাইভারকে ডাকতে। সেই ড্রাইভারকে আমাকে ডাকবার দরকার নেই, আমার তো পাড়ার সামনে অ্যাম্বুলেন্স আছে। সেই অ্যাম্বুলেন্সকে আমি ডাকলে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, আমার বাড়ির কাছে চলে আসবে। আমি পেশেন্টকে নিয়ে একটা দেখাতে পারি হসপিটালে, নাহলে এর জন্য পেশেন্ট মরতে পারে। সেটা আমার একটা বক্তব্য। অনেক ভালো কাজ করছে, করুক, আরও আল্লাহ দিক। হ্যাঁ, ও সমাজসেবা ভালোই কাজ করছে। অ্যাম্বুলেন্স নিয়ে এসে লোকের পাশে দাঁড়ায়, রাত বিরেতে বিপদ আপদে দাঁড়ায়। সমাজের প্রতিনিধি এরকম লোকের দরকার, অবশ্যই ভালো কাজ করে, ঠিক আছে। লোকের বিপদে দাঁড়ায় রাত বিরেতে, এর জন্য উনি চেষ্টাও করেছেন, অ্যাম্বুলেন্স আনার জন্যে এনেছেন, এনে পাড়াতে রাখা আছে। এটা লোকের অসুবিধা। কাজ কাম ভালোই করে, ভালোই ছেলে, সবার খবর টবর ঠিকই রাখে। কার কী হলো, কোথাও কী হলো, ফট করে দৌড়ে চলে যায়। এমনি এমনি যেটা যা কিছু হয় ফট করে খবর পেলেই চলে যায়। হ্যাঁ, মুবারক এখানে পাড়ার ছেলে সবাইকে সহযোগ করে, কারোর লোককে অত্যাচার করে না। যত দূর করা আছে ওনা করে, যখন ডাকি, হ্যাঁ, যখন আমি ওকে ডাকি এবারে ছুটে চলে আসে। আমার পাড়ার মধ্যে দোকান আছে, সব মালপত্র নিয়ে গিয়ে সব গরিব লোককে দেয়। এরকম পাড়ার মধ্যে ছেলেকে দরকার আছে। 2 মিনিটে অ্যাম্বুলেন্সটা পেয়ে গেছিলাম। আমার বউয়ের যে শরীরটা খারাপ হয়েছিল, যার জন্য ওনাকে কাছে পেয়েছিলাম বলে উনি অনেক হেল্প করেছে আমার। হ্যাঁ, আর ভাড়াটাও ন্যায্য নিয়েছে, খারাপ কিছু নেই। ব্যাস এইটুকুনি। 600 টাকা। কদিন হবে ওটা আমার ঠিক খেয়াল নেই, 10-15 দিন হবে। এটা হাওড়া ভর্তি করে এই আবার। হ্যাঁ, পাড়ায় থাকবে একটা ভালো, রাত বিরুদ্ধে কোনো কাজে লাগবে, অনেক সুবিধা তো এগুলো, ভালো জিনিস। না, সংগঠন আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছে, নতুন সংগঠন। ইনশাল্লাহ আমরা চাইবো আগে গিয়ে আরও ভালো কাজ করুক। আমরা এখন মোটামুটি যা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই কাজ করছে। আগামী যেন আরও চেষ্টা করে, আগামী আরও ভালো কাজ করার চেষ্টা আমরা। ক্যান্সার হয়ে গিয়েছিল, তারপরে মারা গেল। সেই সময় কারো সহযোগিতা পেয়েছিলেন? ওই মোবারক করেছিল 2000 টাকা, একবার 2000, একবার 1000, একবার 5000 এরকম করে দিয়েছিল। হ্যাঁ, তারপরে কাপড় চোপড় দেওয়া, তারপরে ছোলা চিনি দেওয়া, ঠিক করছে। হ্যাঁ হ্যাঁ, মোবারক ভালো কাজ করে, হ্যাঁ, খুঁজলে বই পাওয়া যায়। আমার হয়ে গেছিল, স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ, সহযোগিতা করে আমাকে হসপিটালে নিয়ে গেছিল, হসপিটালে নিয়ে আমি তারপরে সুস্থ হয়েছি।
হ্যাঁ, এরকম সংগঠন থাকলে তো ভালো। আল্লাহর রহমতে যেন এরকম সংগঠন থাকে। হ্যাঁ, খাওয়া দাওয়া, হ্যাঁ, খাওয়া সহযোগিতা করেছে। আব্দুর রউফ লস্কর।